এখন আমি ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের সেকেন্ড সামেটিভের অন্তর্গত 3-এর 5 নম্বর অধ্যায় রেচন বা এক্সক্রিয়েশনের চতুর্থ ক্লাসটি করব। এই ক্লাসে আমি তোমাদের কাছে আলোচনা করব মানব দেহের রেচনতন্ত্র সম্বন্ধে, অর্থাৎ এক্সক্রিয়েটরি সিস্টেম অফ হিউম্যান। মানুষের রেচনতন্ত্র একজোড়া বৃক্ক, একজোড়া গোবিনী, একটি মূত্রাশয় ও একটি মূত্রনালী দ্বারা গঠিত। এবার আমরা প্রতিটি গঠন সম্বন্ধে একটু জেনে নেব, তাদের অবস্থান, তাদের গঠন এবং তাদের কাজ। প্রথমেই জানি মানুষের রেচনতন্ত্রের প্রধান রেচন অঙ্গ, যার নাম হলো বৃক্ক বা কিডনি। কটা থাকে না? দুটো। এই বৃক্ক কোথায় অবস্থান করে মানুষের দেহের? না, মানুষের দেহের উদর গহ্বরের কটি অঞ্চলে, মেরুদণ্ডের দুপাশে পেরিটোনিয়াম পর্দার নিচে অবস্থিত। আবার বলছি, উদর গহ্বরের কটি অঞ্চলের মেরুদণ্ডের দুই পাশে পেরিটোনিয়াম পর্দার নিচে অবস্থিত। বৃক্কের যে ঊর্ধ্বপ্রান্ত তা দ্বাদশ থোরাসিক কশেরুকার নিচে অবস্থিত থাকে, আর নিম্নপ্রান্ত তৃতীয় লাম্বার কশেরুকার ওপরে অবস্থিত। এই হলো বৃক্কের অবস্থান। মানুষের বৃক্ক দুটি দেখতে কীরকম? ঠিক শিমের বীজের মতো। প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের প্রতিটি বৃক্কের গড় ওজন হলো 150 গ্রাম। অপরদিকে প্রাপ্তবয়স্ক স্ত্রীলোকের ক্ষেত্রে এর গড় ওজন হলো 135 গ্রাম। অর্থাৎ স্ত্রীলোকদের ক্ষেত্রে বৃক্কের ওজন কম, পুরুষ লোকদের ক্ষেত্রে বৃক্কের ওজন বেশি। বৃক্কের অবতল যে অংশ তাকে বলছি আমরা হাইলাম। অবতল অংশকে বলছি আমরা হাইলাম, যেখানে গোবিনী, বৃক্কীয় শিরা ও বৃক্কীয় ধমনী সংলগ্ন থাকে। তাহলে অবতল অংশ হচ্ছে হাইলাম, যেখানে কি থাকছে না বৃক্কীয় গোবিনী, বৃক্কীয় শিরা এবং বৃক্কীয় ধমনী যুক্ত থাকে। প্রতিটি বৃক্ক বৃক্কীয় ক্যাপসুল দ্বারা পরিবেষ্টিত থাকছে, অর্থাৎ বৃক্কের আবরণীর নামটা কি? ক্যাপসুল। বৃক্কীয় ক্যাপসুল বা ক্যাপসুল। বৃক্কের যে অন্তঃগঠন, আমরা যে বইয়ে ছবি দেখতে পাচ্ছি লম্বচ্ছেদ, এখানে যে অন্তঃগঠন দেখতে পাচ্ছি, সে অন্তঃগঠনে বৃক্কের দুটি স্তর দেখতে পাওয়া যায়। বাইরের দিকে গাঢ় লাল বর্ণের স্তরটিকে বলছি আমরা কর্টেক্স, আর ভেতরের হালকা স্তরটিকে বলছি আমরা মেডালা। এই মেডালা অংশে প্রায় 10 থেকে 15টি পিরামিড আকৃতির গঠন দেখতে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ এই পিরামিড আকৃতির গঠনগুলো, এদের নাম হচ্ছে বৃক্কীয় পিরামিড। কী নাম? বৃক্কীয় পিরামিড। এই বৃক্কীয় পিরামিড তাহলে কোথায় দেখতে পাচ্ছি আমরা? মেডালা অঞ্চলে। বৃক্কের যে পেলভিস অঞ্চলের সংকীর্ণ গহ্বরকে বলছি রেনাল সাইনাস। রেনাল সাইনাস এর মধ্যে গোবিনী মুক্ত থাকে। রেনাল সাইনাসের মধ্যে কী থাকছে? গোবিনীটা মুক্ত থাকছে। এই অঞ্চলে গোবিনী মুক্ত প্রান্ত মেজর ক্যালিক্স এবং মাইনর ক্যালিক্সে বিভেদিত হয়ে থাকে। মেজর ক্যালিক্স ও মাইনর ক্যালিক্সে বিভেদিত হয়ে থাকছে গোবিনীর যে মুক্ত প্রান্ত, যেটা বুঝতে পারলাম। এই হচ্ছে বৃক্কের গঠন। এবার জেনে নিই বৃক্কের কাজ। বৃক্কের কাজগুলো কী কী? জলসাম্যতা নিয়ন্ত্রণ, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের দূরীকরণ, রক্তের উপাদানের পরিমাণ নির্দিষ্ট রাখা এবং লবণের সাম্যতা। এবার দেখে নিই কী করে জলের সাম্যতা রক্ষা করছে। না, বৃক্কের সাহায্যে দেহের অতিরিক্ত জল বেরিয়ে যায়, ফলে দেহে জলের সমতা বজায় থাকে। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দূরীকরণ। বৃক্ক রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য বস্তুগুলো কী কী? সেগুলো ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি দেহ থেকে দূরীভূত করে থাকে। নাম্বার 3, রক্তের উপাদানের পরিমাণ নির্দিষ্ট রাখা। বৃক্ক পুনঃশোষণ পদ্ধতিতে প্রয়োজনীয় পদার্থগুলিকে রক্তে ফিরিয়ে দিয়ে রক্তে উপাদানগুলির সাম্যতা বা সমতা বজায় রাখে। নাম্বার 4, লবণের সাম্যতা। বৃক্ক রক্তের সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ লবণের সমতা বজায় রাখে। এই হলো বৃক্কের কাজ। এবার চলে আসি গোবিনী।
বা ইউরেটার। এই গোবিনীটা কি না প্রতিটা বৃক্ষ থেকে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, প্রতিটা বৃক্ষ থেকে, বৃক্ষের কোন অংশ থেকে, হাইলাম, জবতল খাঁজ যেটা, সেই হাইলাম অঞ্চল থেকে যে নালী মূত্রাশয়ের পর্যন্ত বিস্তৃত হয়েছে তার নামই হলো গোবিনী। ভালো করে দেখো, প্রতিটি বৃক্ষ জবতল অংশ হাইলাম, যে হাইলামের থেকে প্রতিটি নালী, একটা করে নালী বেরিয়ে আসছে যেটা মূত্রাশয় পর্যন্ত বিস্তৃত, তাকে বলছি আমরা কি না গোবিনী বা ইউরেটার। প্রতিটি গোবিনীর দৈর্ঘ্য কত? প্রায় 25 থেকে 30 সেন্টিমিটার। 25 থেকে 30 সেন্টিমিটার। গোবিনী বৃক্কের মধ্যে প্রবেশ করে যে ফানেল সদৃশ গঠন প্রস্তুত করে তার নাম হচ্ছে পেলভিস। এই যে পেলভিস, প্রতিটা গোবিনী বৃক্কের মধ্যে প্রবেশ করে যে ফানেল আকৃতি গঠন তৈরি করছে তার নাম হচ্ছে পেলভিস। পেলভিস, ঠিক আছে। গোবিনীদ্বয় মেরুদণ্ডের উভয় পাশে অবস্থান করছে। অবস্থান কোথায়? মেরুদণ্ডের উভয় পাশে অবস্থান করছে। বুঝতে পারলাম। এবার গোবিনীর কাজ কি না, গোবিনীর কাজ হচ্ছে বৃক্কে উৎপন্ন যে মূত্র, সেই মূত্র গোবিনীর মাধ্যমে বাহিত হয়ে মূত্রাশয়ে আসে। এটা হচ্ছে কাজ, অর্থাৎ বৃক্কে উৎপন্ন মূত্রকে মূত্রাশয়ে পরিবাহিত করা। এবার চলে আসি আমাদের মূত্রাশয় বা ইউরিটারি ব্লাডারে। এর অবস্থান কোথায় না, এর অবস্থান হচ্ছে শ্রোণীগহ্বরে অবস্থান। তো জিনিসটা কি না পেশিময় থলি বিশেষ। পেশিময় থলি বিশেষ, অনৈচ্ছিক পেশি দ্বারা তৈরি একটা থলি। এর দুপাশে কি হয় না গোবিনী মুক্ত হচ্ছে, ঠিক আছে, মুক্ত থাকে। মূত্রাশয় এবং মূত্রনালীর যে সংযোগস্থল, ভালো করে দেখো, এই যে মূত্রাশয় এবং মূত্রনালীর সংযোগস্থলে একজোড়া পেশি থাকে যাকে স্ফিংটার পেশি বলে। এই পেশি থাকার জন্য আমরা ইচ্ছাকৃতভাবে বা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা মূত্র ত্যাগ করতে পারি, কারণ এই পেশি সংকোচনশীল, প্রসারণশীল। বুঝতে পারছি। এর কাজ কি না মূত্রাশয়ের মধ্যে মূত্র সাময়িকভাবে জমা থাকে। মূত্রাশয়ে মূত্রটা সাময়িকভাবে জমা থাকে। মূত্রাশয়ে প্রায় 400 থেকে 500 মিলিলিটার মূত্র সঞ্চিত থাকতে পারে। এই সঞ্চিত থাকার পর একটা প্রবল বেগ পায়, তখন স্ফিংক্টার পেশি সংকুচিত হয়ে মূত্র দেহের বাইরে নির্গত হয়। এই পরিমাণ মূত্র হয়ে যাওয়ার পর আর মূত্রকে মূত্রাশয়ে রাখা যায় না, তখন প্রবল বেগ পাচ্ছে, তখন মূত্র বাইরে বেরিয়ে যাচ্ছে। এই হলো আমাদের ইউরিনারি ব্লাডার বা মূত্রাশয়। চলে আসছি মূত্রনালী বা ইউরিথ্রা। এটি মূত্রাশয় থেকে নির্গত হয়েছে। যে মূত্রনালী দেখতে পাচ্ছ, যে মূত্রাশয় থেকে নির্গত হয়েছে। পুরুষদের ক্ষেত্রে মূত্রনালী শিন্নের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে দেহের বাইরে মূত্র জনন ছিদ্ররূপে উন্মুক্ত হয়েছে। আর স্ত্রীলোকদের ক্ষেত্রে মূত্রনালী সরাসরি দেহের বাইরে মূত্র ছিদ্র রূপে উন্মুক্ত থাকে। তাহলে পুরুষদের ক্ষেত্রে এই মূত্রনালী কার মধ্য দিয়ে আসছে না শিন্নের মধ্য দিয়ে আসছে। শিন্নের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে দেহের বাইরে মূত্র জনন ছিদ্ররূপে, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে এই মূত্রনালী কিসের কাজ করছে? একদিকে মূত্রকে দেহের বাইরে ত্যাগ করছে, অপরদিকে শুক্রাণু বা শুক্ররসকে দেহের বাইরে নির্গত করছে। কিন্তু স্ত্রীলোকদের ক্ষেত্রে মূত্রনালী সরাসরি দেহের বাইরে নির্গত হচ্ছে। সেটা শুধুমাত্র স্ত্রীলোকদের ক্ষেত্রে শুধুমাত্র মূত্র নির্গত হচ্ছে এই মূত্রনালীর মাধ্যমে। পুরুষদের মূত্রনালী মূত্র বীর্য, যাকে আমরা শুক্রাণু বলছি, উভয় বহন করে বলে এই নালীকে বলছি আমরা মূত্র জনন নালী। তাহলে পুরুষের ক্ষেত্রে এই নালীর নাম হচ্ছে মূত্র জনন নালী, কারণ এই নালীর মাধ্যমে একদিকে মূত্রও নির্গত হয়, একদিকে বীর্য বা শুক্রাণু নির্গত হয়ে থাকে। কাজ কি না মূত্রাশয় থেকে মূত্র এই নালীর মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। এই হলো আমাদের মানব দেহের রেচনতন্ত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি, যে এই যে বইয়ে দেওয়া ছবি 104 পাতা দেখতে পাচ্ছ, মানুষের রেচনতন্ত্রের ছবি, বৃক্কের লম্বচ্ছেদের ছবি, এই ছবিগুলো তোমরা ভালো করে এঁকে প্র্যাকটিস করবে, পেন্সিল দিয়ে অবশ্যই, এবং পয়েন্টিংগুলো করবে পেন্সিলের সাহায্যে, কোনো পেন ব্যবহার করবে না।